হ্যালো, আসসালামু আলাইকুম। ব্রাজিল ফুটবল ফেডারেশন কিন্তু তাদের 23 সদস্যের যে একটা স্কোয়াড ঘোষণা সেটা কিন্তু করে ফেলেছে এবং এই স্কোয়াড নিয়ে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর সাথে যে প্রীতি ম্যাচ সেটাও কিন্তু এই স্কোয়াড নিয়েই খেলবে এবং এই স্কোয়াডে ঘোষণা করার পর থেকে ব্রাজিল ফ্যানদের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং তাদের মধ্যে অনেক যুক্তিতর্ক অনেক কথাবার্তা হচ্ছে। সো আজকে ব্রাজিলের যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে এই স্কোয়াড নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। তার আগে আমি বলে নিই, সামনে কোপা আমেরিকা, ইউরো শুরু হচ্ছে। সো এই কোপা আমেরিকা এবং ইউরো নিয়ে অনেক ভিডিও আসবে এই পেজে। সো এই পেজটাকে সবাই ফলো করে রাখবেন, নতুন পেজ, আশা করি সবাইকে আমি পাশে পাবো। সো ভিডিওতে ফেরা যাক। সো আজকে যে ব্রাজিলের যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু নেইমার কিন্তু দলে জায়গা পায়নি। নেইমার দলে জায়গা পাবে না, এটা আমরা মোটামুটি গত ডিসেম্বরে জানতে পেরেছিলাম, কারণ ব্রাজিলের চিকিৎসক দল কিন্তু তখনই তাকে কনফার্মেশন দিয়েছিল যে তিনি এই কোপা আমেরিকাতে খেলতে পারবেন না, কারণ তার যে ইনজুরি সেটা তিনি ফিট হয়ে উঠতে পারবে না। তো আজকে অফিসিয়াল ঘোষণা আসলো, জাস্ট এটাই। সবচেয়ে বড় এবং বিগ নিউজ যেটা, সেটা হচ্ছে ক্যাসিমেরো কিন্তু এই দলে জায়গা পায়নি। আপনি একটাবার ভেবে দেখেন যে ব্রাজিল গত 6-7 বছর বা 5-6 বছর ধরে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ক্যাসিমেরোর বিকল্প কিন্তু এখন পর্যন্ত কাউকে ভাবতেই পারে নাই। যে কোনো কোচ যে আসুক না কেন, ব্রাজিল দলে অনেক কোচ পরিবর্তন হয়েছে, অনেক কিছুই পরিবর্তন হয়েছে, কিন্তু একটা জায়গা কিন্তু একদম ফিক্স ছিল, সেটা হচ্ছে ক্যাসিমেরোর যে জায়গাটা। এখন প্রেস কনফারেন্সে দরিবল জুনিয়রকে যখন প্রশ্ন করা হয় যে ক্যাসিমেরোকে কেন ড্রপ করা হলো, তখন দরিবল জুনিয়র তিনি বলেছিলেন যে আমি ম্যানচেস্টারের ক্যাসিমেরোর সাথে বসেছিলাম এবং তাকে আমি আমার ভাবনা এবং আমার প্ল্যানটা বলে দিয়েছি এবং দ্যাটস ইট, তিনি ড্রপ। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে রিসার্লিসনকে কেন ড্রপ করানো হলো। এখন রিসার্লিসন হচ্ছে রিসেন্টলি তিনি ইনজুরিতে পড়েছেন, 3-4 সপ্তাহের জন্য মাঠের বাইরে। আর ডরিবল জুনিয়র কিন্তু কখনো তার স্কোয়াডে ইনজুরি বা আনফিট কোনো প্লেয়ারকে কিন্তু কখনোই তিনি ডাকবেন না এবং তার ইতিহাসে এরকম কোনো রেকর্ড নেই। তিনি সবসময় তার স্কোয়াডটা ধৈর্যরে পুরোপুরি একটা স্কোয়াড চাই যেন খেলাটা উপভোগ করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি বাদ পড়ার লিস্টে। আরেকটা নাম বাদ পড়ার লিস্টে চলে গেছে, সেটা হচ্ছে গ্যাব্রিয়েল জেসুস কিন্তু গত ওয়ার্ল্ড কাপে ইনজুরিতে পড়ার পর থেকে তিনি যখন ফিরে আসার পরে মোটামুটি ভালো ফর্মে ছিল, তারপর থেকে তার ফর্মটা ড্রপ করতে থাকে। এখন যে অবস্থায় আছে তিনি ব্রাজিলের এই স্কোয়াডে তিনি জায়গা পাবেন না, এটা অনুমেয় ছিল। এবং দিয়েগো সিলভার বয়স হয়ে গেছে, তিনি মোটামুটি মানে বড় ক্লাব থেকে তিনি সরে যাচ্ছেন, সো তাকেও নেওয়া হয়নি। সো এই হচ্ছে বাদ পড়াদের তালিকা। এখন যদি আমি স্কোয়াড নিয়ে কথা বলি, প্রথমে গোলকিপারের কথা বলি, আমি কিন্তু ফরওয়ার্ডের কথাটা সবার শেষে বলবো, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমি যদি গোলকিপার নিয়ে কথা বলি তাহলে অ্যালিসন বেকার, এডারসন এবং বেন্তোর পারফরমেন্স কি আপনারা দেখেছেন? যারা ব্রাজিলের ভক্ত তারা কিন্তু বেন্তোকে মনে রাখবে এবং আগামী ব্রাজিলের টপ গোলকিপার এবং তাকে কিন্তু আগামী বিশ্বের সেরা গোলকিপারের একজন কিন্তু বলা যেতে পারেন। দুইটা ম্যাচ দেখে কিন্তু সবাই এই কথাটাই বলতেছে এবং সবার মধ্যে এই কানাঘুষা চলতেছে যে আগামী গ্রীষ্মে যে ট্রান্সফার উইন্ডো ওপেন হবে তাকে নিয়ে মোটামুটি অনেক বড়গুলো দল কারাকারি করে দিবে, অনেক টাকা পয়সা তার পিছনে ঢালবে কোন ক্লাবে তিনি যাবেন। এটা করার পিছনে কারণ হচ্ছে যে গত ব্রাজিলের দুইটা প্রীতি ম্যাচে স্পেন এবং ইংল্যান্ডের সাথে তিনি কি দুর্দান্ত পারফরমেন্স করেছে, তার সেভ, তার মোটামুটি সব কিছু এত দুর্দান্ত ছিল যে তাকে কিন্তু ইউরোপের ক্লাবরা নেওয়ার জন্য এখন থেকে তোড়জোড় শুরু করে দিয়েছে। এটা হচ্ছে গোলকিপারের লিস্টটা চলে গেল। এখন যদি আমি ডিফেন্ডারের লিস্টটা বলি তাহলে হচ্ছে আপনার বিরালডো, তিনি কিন্তু হচ্ছে গত স্পেন এবং ইংল্যান্ডের যে ম্যাচটা ছিল সেখানে তিনি ছিলেন, দুর্দান্ত পারফরমেন্স করেছেন। এবং তার সাথে আরেকজন হচ্ছে পিএসজির তার সতীর্থ, সেটা হচ্ছে মার্কিনিউস কিন্তু থাকবেন, এটা শিওর। এবং আর্সেনাল থেকে ডাকা হয়েছে গ্যাব্রিয়েল মাগুলেসকে এবং আপনার হচ্ছে ড্যানিয়েলকে ডাকা হয়েছে হচ্ছে ইয়ান কুতো এবং ওয়েন্ডেল কিন্তু এই সেম স্কোয়াড যেটা হচ্ছে ইংল্যান্ড এবং স্পেনের সাথে যে স্কোয়াডটা ছিল সেই স্কোয়াডের গুরুত্বপূর্ণ একজন সদস্য ওয়েন্ডেল কিন্তু মোটামুটি বলতে গেলে ব্রাজিলের নেক্সট যে হচ্ছে লেফট ব্যাক সেটা কিন্তু ধরাই যায়। মার্সেলো যাওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজির পরে এই প্লেয়ারকে পাওয়া গেছে। এটা হচ্ছে তাদের ডিফেন্স যে লাইন সেটা। সো ব্রাজিল কিন্তু বরাবরই কিন্তু ডিফেন্সের উপরে খুব বেশি জোর দেয়, যদিও গত 2-3 বছর হলো ব্রাজিলের ডিফেন্ডারটা খুব বেশি ভালো পারফরমেন্স করতে পারতেছে না, কারণ
ব্রাজিল টিম মানে ভালো ডিফেন্স এবং ব্রাজিল টিম মানে ভালো ব্যাকলাইন, সেটা কিন্তু গত 2-3 বছরের মধ্যে একটু ভাটা পড়ে গেছে। বাট এইবার ডরিবল জুনিয়র যেটা করেছেন যে তিনি দেখে শুনে বুঝে শুনে সবকিছু কিন্তু তিনি এই স্কোয়াডটা সাজাইছে। কারণ এই স্কোয়াডে কিন্তু ব্রেমার কিন্তু দলে জায়গা পায়নি, যেটা হচ্ছে অন্তর্বর্তী কোচ যখন ছিল সে কিন্তু ব্রেমারকে দলে ডেকেছিল, কিন্তু ডরিবল জুনিয়র কিন্তু তাকে ডাকেনি এবং তিনি পরীক্ষিত ছাড়া একটা প্লেয়ারকে কিন্তু তিনি ডাকেনি। এটা হচ্ছে তাদের ডিফেন্স লাইন। এবং যদি আমি মিডফিল্ডের কথা বলি তাহলে অ্যান্ডে পেরেরা, বুনো গুইমারেস, ডগলাস লুইস, জো গোমেজ এবং লুকাস পাকোয়েতাকে কিন্তু ম্যানচেস্টার সিটি মোটামুটি কনফার্ম করে রেখেছে, উইন্ডো আসলে তাকে পুরোপুরিভাবে ম্যানচেস্টার সিটিতে নিয়ে নিবে। এবং ডগলাস লুইসের যদি কথা বলি, আজকে অ্যাস্টন ভিলা এত ভালো পারফরমেন্স করার পিছনে কিন্তু ডগলাস লুইসের যে পারফরমেন্স সেটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ, এবং তিনি যে অ্যাস্টন ভিলার গুরুত্বপূর্ণ সদস্য সেটা কিন্তু বলাই যায়। সো এইটা হচ্ছে ডগলাস লুইসের কথা গেল। এবং বুনো গুইমারেস কিন্তু নিউক্যাসলে যাওয়ার পর থেকে তার যে খেলা বা নিউক্যাসল পুরো দল চেহারা পাল্টে যাওয়া, তিনি যে ডিফেন্সে মানে কখনো মিডফিল্ডে, কখনো ডিফেন্সিভ, কখনো নিচে এসে সব জায়গাতে কিন্তু বুনো গুইমারেসের একটা টাচ কিন্তু পাওয়া যায়। সো বুনো গুইমারেস এই জায়গার জন্য একদম পুরো পারফেক্ট। সো এইগুলো হচ্ছে মিডফিল্ডার। আমি যদি ফরওয়ার্ডের লাইনে আসি তাহলে ফরওয়ার্ড লাইনে কিন্তু ব্রাজিলের অনেক নাম। এই মুহূর্তে ফুটবল বিশ্বে ব্রাজিলের যতগুলো ফরওয়ার্ড যতগুলো দলে খেলে, এটা বলতে গেলে আমার মোটামুটি ভিডিওটা 30 মিনিটে চলে যাবে। সো আমি 30 মিনিট ভিডিওটা করব না, আমি এই স্কোয়াড নিয়ে কথা বলবো। স্কোয়াডের বাইরে একজনকে নিয়েও আমি কথা বলবো না। স্কোয়াডে যথারীতি রয়েছে ভিনিসিয়াস জুনিয়রের রিসেন্টলি গত ম্যাচে বায়ার্ন মিউনিখের সাথে চ্যাম্পিয়ন লিগে কি দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ তিনি ছিলেন। এবং রিয়েলের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার প্লেয়ার রাফিনহা, তাকেও কিন্তু এই স্কোয়াডে ডাকা হয়েছে। আরও আছে রিয়াল মাদ্রিদের রদ্রিগোস, আরও আছেন হচ্ছে ইভান নিলসন, তিনি একমাত্র নতুন মুখ এবং তাকে নতুন দলে ডাকা হয়েছে। আছে এনরিককে আপনি চিনেন না, এটা কিন্তু সে কিন্তু বিস্ময়কর একজন বালক এবং তাকে কিন্তু রিয়াল মাদ্রিদ 17 বছর বয়সে সাইন করেছে এবং নেক্সট যে জুনে তিনি কিন্তু রিয়াল মাদ্রিদে পাকাপাকিভাবে ঢুকে যাবেন। এটা হচ্ছে এনরিক। আরেকটা হচ্ছে স্যাভিনহো কিন্তু জিরোনাতে এত দুর্দান্ত পারফরমেন্স করেছে। জিরোনা কিন্তু গত 25 ম্যাচ পর্যন্ত তারা কিন্তু টেবিল পয়েন্টের একে ছিল এবং তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। এটা হচ্ছে জিরোনার মেইন যে প্লেয়ার বা স্ট্রাইকার, সেটা হচ্ছে স্যাভিনহো। এই হচ্ছে ব্রাজিলের স্কোয়াড। এই স্কোয়াড নিয়ে ব্রাজিল সমর্থকদের অনেক বড় স্বপ্ন। তারা কিন্তু 2019 সালের কোপা আমেরিকা জেতার পর থেকে এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টে তারা ভালো করতে পারেনি। গত কোপা আমেরিকা ব্রাজিল আর্জেন্টিনার সাথে হেরে কিন্তু বিদায় নেয় ফাইনাল থেকে, এবং বিশ্বকাপে কিন্তু ক্রোয়েশিয়ার সাথে পেনাল্টিতে বাদ পড়ে যায়। এবং ব্রাজিলের বর্তমান র্যাঙ্কিং কিন্তু 5 নম্বরে। সো ব্রাজিল সমর্থকদের জন্য ডরিবল জুনিয়র যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেটা নিয়ে অনেক বেশি তাদের প্রত্যাশা এবং আশা। দেখা যাক ব্রাজিল নতুন ব্রাজিল, যে খেলাটা আমরা ইংল্যান্ড এবং স্পেনের সাথে যে খেলাটা দেখেছি সেই খেলাটা যদি ব্রাজিল খেলতে পারে তাহলে এবার কোপা আমেরিকাতে ব্রাজিলকে আটকানো অনেক বেশি কঠিন হয়ে যাবে অন্য দলের জন্য। এবং কোপা আমেরিকার এই দলটা ব্রাজিল, তাদের যে স্কোয়াডটা সেটা অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত একটা স্কোয়াড। এখন দেখার বিষয় এই দলটা কতদূর পর্যন্ত আগায় যেতে পারে। এবং কোপা আমেরিকা কিন্তু 20 তারিখ থেকে শুরু হবে। সো কোপা আমেরিকার প্রত্যেকটা ভিডিও পেতে আমার এই পেজটাকে কিন্তু ফলো দিতে হবে, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার দিবেন একটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।